পলাশির যুদ্ধে শহীদ 3 ব্যক্তি স্ট্যাচু খাজা আব্দুল হাদি খান, নবসিং হাজারি। বংপিএম চ্যানেল থেকে এসেছিলাম আর কি। মাঝখানে একটু বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি। কালকে একটা বিশাল অনুষ্ঠান আছে, তার টোটোতে চেপে গিয়েছি। চলো, বেশ কয়েকদিন পরে একটা নতুন ভিডিও। দেখেছো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের পরিস্থিতি ভয়াবহ। তোমাদেরকে একটু রাস্তাঘাটটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা চিনতে পারছো কিনা। এটা মেন হাই রোড, এবার যাবো। স্বাগতম শ্রী নরসিংহদেবের মন্দির আছে এখানে, শ্রী চৈতন্য মহোৎসব। দেখো বন্ধুরা, অপূর্ব লাগছে আসতে। ওয়েদারটাও খুবই ভালো হয়ে গেল। এটা গুমসানি গরম ছিল, সেই গুমসানি গরমটা আস্তে আস্তে কেটে গেল। মনে হচ্ছে বৃষ্টি হবে, বলো? মনে হচ্ছে, নাও হতে পারে বৃষ্টি, কিন্তু খুবই সুন্দর আবহাওয়া হয়ে গেল। আমিও ভাবছিলাম, হঠাৎ করে আসা হলো আর কি। চিন্তা করছিলাম আসবো আসবো, একটু দেরি হয়ে গেল, আরো সকালে আসলে হতো। দেখো বন্ধুরা, এটা ঢোকার গেট। মুভমেন্টটা তোমাদেরকে দেখালাম। দেখো পলাশী স্মৃতিসৌধ। যেহেতু 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ, আজকে 22শে জুন। 22শে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষ্যবাগ নামক স্থানে আম্রকাননে এসে তাঁবু গড়লেন। বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী। বন্ধুরা, এবার চলো আমার সাথে। বেলা 8টার সময় হঠাৎ করে মীর মদন আক্রমণ করলেন ইংরেজ বাহিনীর ওপরে। তার প্রবল আক্রমণে ক্লাইভ কিন্তু টিকতে পারলেন না। তিনি সরাসরি তার সমস্ত সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নিলেন এবং তিনি মনে মনে খুবই বিচলিত হয়ে পড়লেন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতুফ খান এবং রায়বল্লভ সেখানে সৈন্য সমাবেশ করছিলেন, কিন্তু কোনো সহযোগিতায় তারা এই মীর মদনকে করলেন না। যদি সহযোগিতা করতেন, সঙ্গে সঙ্গে কিন্তু ইংরেজ বাহিনীর পরাজয় হতো। বন্ধুরা চলো, আমি নিয়ে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। নিজেদের কিছু ব্রিটিশ সৈন্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাদেরকে নিয়েছে পলাশীর প্রান্তরে উপস্থিত হলো যে নবাবের সঙ্গে যুদ্ধ করবে বলে। কিন্তু নবাবের তো আমরা জানি প্রচুর শত সামন্ত নিয়ে এখানে এসেছিল যুদ্ধ করতে। মোটামুটি লালবাগ থেকে 60 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই জায়গাটা। পলাশী থেকে মোটামুটি 5 কিলোমিটার পড়বে, যেহেতু রান্নাঘর ঘাটের আগে যেখানে যুদ্ধ হয়েছিল আর কি। সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, বলবো ঘটনাটা। দেখুন চারপাশের পরিবেশটা। এখন অত আম গাছ আমাদের চোখে পড়ছে না, অন্যান্য গাছে ভর্তি। দাদা, এগুলো কিসের গাছ স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মনে হচ্ছে আম গাছ। এগুলো না, চলুন আপনাদেরকে দিয়ে দেখাবো। বন্ধুরা, 1757 সালে 23শে জুন একটি অবস্মরণীয় ঘটনা। কেননা এদিন পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল, তাতে আমরা জানি নবাব সিরাজদৌল্লা কিন্তু পরাজিত হয়ে যায়। ফিল্ডটা একটু দেখাচ্ছি আজকে, যেহেতু খুবই একটা ভালো দিন। কালকে তো এখানে অনেক ধরনের অনুষ্ঠান আছে, তা আমি আজকে এসে আপনাদেরকে যতটা পারছি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং তার চারপাশটা দেখাবো এখন কি পরিস্থিতি হয়ে আছে। তো আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। নবাব সিরাজদৌল্লার স্ট্যাচুটাকে একটু দেখিয়ে দিই। এই যে দেবব্রত বিশ্বাস যখন সাংসদ ছিলেন তখন এটি নির্মাণ করেছিলেন আর কি। এই যেখানে লেখাই আছে, এই দেখুন 23শে জুন 2007 সালে এই মুভমেন্টটা করা হয়। কালকে পলাশী দিবস। এই দেখুন সব মিস্ত্রিরা কাজ করছে। এবার আপনাদেরকে একটু মুভমেন্টটা দেখায়। এই দেখেন পলাশী ব্যাটেল ফিল্ড 1757। এই দেখেন মুভমেন্টটা দেখে নেন, কত সুন্দর লাগছে। ব্যাটেল ফিল্ড পলাশীর পাশে একটা পিডব্লিউডির বাংলো আছে। অফিসাররা এসে এখানে মাঝে মাঝে থাকে। বাংলোটা এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেই সময়কার আমলেরই তৈরি করা। বাংলাদেশ টাঙ্গাইল থেকে বেশ কয়েকজন পর্যটক এসে হাজির হয়েছেন। তাদের মুখ থেকে শুনুন কিছু বক্তব্য, আপনাদেরকে শোনাচ্ছি। আমরা বংপিএম চ্যানেল থেকে এসেছিলাম আর কি। একটু নাম কি বিষয় একটু বলুন, আপনার নাম? মানে আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান। হ্যাঁ, এর ব্যাপারে একটু বলুন, পলাশীর ব্যাপারে। না, পলাশ তো ইতিহাসের একটি ঐতিহ্য এবং নবাব সিরাজউদ্দৌলার যে ইতিহাস, সেটা দেখার জন্য আসলে আসা। শুধু বাংলাদেশ থেকে এসেছেন না? বাংলাদেশ। হ্যাঁ, বলুন এর ব্যাপারে একটু বলুন। নবাব শেষ স্বাধীন নবাব ছিলেন আমাদের, তখন তো অভুক্ত ভারত ছিল। মোটামুটি কটা জায়গা দেখলেন? কখন বেরিয়েছেন? সকালে। এটাই প্রথম স্টার্টিং হলো নাকি? হ্যাঁ, এটাই স্টার্টিং হলো। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, পাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। দেখেন
ঘন জঙ্গল চারদিকে, কর্দমাক্ত জায়গা। ওরে বাপরে, দেখো কর্দমাক্ত জায়গা অর্থাৎ কাদাযুক্ত জায়গার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। চারপাশে দেখো আম গাছ এখন দেখতে পাবে না, তার বদলে অন্যান্য গাছগাছালিতে ভর্তি। বন্ধুরা, পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। কালকে যেহেতু এখানে একটা বড়সড় অনুষ্ঠান আছে, আমাদের মুর্শিদাবাদের লালবাগের একটা হল ভাড়া করা হয়েছে, ওখানেও এই পলাশী দিবস উৎসবটা আর কি পালন করা হবে। আমি পারলে ওখান থেকে কিছুটা তুলে নিয়ে এসে এখানে ঢুকাবো যদি পারি। তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে দেখতে আমার সঙ্গে চলো চারদিকের পরিবেশটা। কত কষ্ট করে বৃষ্টির মধ্যে আমরা এসেছি। এই ভাইটাকে ফোন করেছিলাম সকালে, তো ভাইটা বলে আমি নিয়ে যাবো, আমি আছি। খুব ভালো ছেলে, তোমরা আসলে এই ভাইটাকে দেখে রাখো, এ করে আসতে পারো আর কি। দেখো এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো পুরোটাই সেই যুদ্ধ হয়েছিল আর কি। এখন এখানে চাষবাস করা হয়, আম গাছ আর নেই। তো চারিধারটা দেখো, এগুলো কিসের গাছ? সব পাটের চাষ হচ্ছে আর কি। এখানকার লোকেরা এখানে করে কর্মে খাচ্ছে। সেই পলাশী যেখানে যুদ্ধ হয়েছিল সে মাঠে আমি নেমে গেছি। চলো ওখানে গিয়ে এবার তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ফরাসি ঐতিহাসিক তার গ্রন্থে লিখেছেন যে এটা হচ্ছে একটা পৃথিবীর ইতিহাসে জনপ্রিয় যুদ্ধ। ঠিক আছে, এইরকম যুদ্ধ খুব কমই হয়েছিল সে সময়তে। চলো আমি গিয়ে দেখাচ্ছি। সেই দিনটিতে যদি মির্জাফর, ইয়ারলতুফ খান এবং রায়দুল্লাহ চুপ করে দাঁড়িয়ে না থাকতো, নবাবই কিন্তু যুদ্ধ জয়ী হতো। দেখো একবারে সরু রাস্তা ধরে ধরে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো গিয়ে জায়গাটা। পলাশীর যুদ্ধে শহীদ 3 ব্যক্তি স্ট্যাচু, খাজা আব্দুল হাদি খান, নবসিং হাজারি এবং মীর মদন। এই দেখুন পরপর 3 জনের স্ট্যাচুটা এখানে দেয়া আছে, নামটাও লেখা আছে এই যে। এবার তোমাদেরকে পলাশীর যুদ্ধ সম্পর্কে কয়েকটা কথা বলি। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ শুরু হলো, আমরা সবাই জানি। সেই যুদ্ধে নবাবের পক্ষে যারা ছিলেন তার মধ্যে কিছু বেশ ফরাসি সৈন্যরা ছিল এবং নবাবের 4 জন প্রধান লোক, তার মধ্যে মীর মদন, মোহনলাল কাশ্মীরি এবং খাজা আব্দুল হাদিব খান এবং সেই সঙ্গে নবসিং হাজারি। আর প্রচুর তার নিজস্ব সৈন্যদল, প্রায় 50,000-এর ওপর সৈন্যদল, আর ইংরেজদের মোটামুটি 3,000 মতো ছিল। কিন্তু এখানে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মত দিয়েছেন। বিশিষ্ট ফরাসি ঐতিহাসিক বাকলার তার গ্রন্থে লিখেছেন যে পলাশীর যুদ্ধটা ইতিহাসে একটা জনপ্রিয় যুদ্ধ হিসাবে কিন্তু তখন যথেষ্ট পরিমাণে খ্যাতি লাভ করেছিল। তা বাকলারের মতকে অনুসরণ করে অন্যান্য ঐতিহাসিকরা অনেক গ্রন্থে কিন্তু পলাশীর যুদ্ধ সম্পর্কে তাদের বিভিন্ন মতামতকে তুলে ধরেছেন। তা আমার বক্তব্যটা হলো যে সেই সময় যদি নবাবকে মির্জাফর একটু সাহায্য করতো, মির্জাফরের দরকারই ছিল না। হ্যাঁ, সেই সময় সামান্য কিছু সৈন্য নিয়েই কিন্তু এই পলাশীর যুদ্ধটাকে নবাব অনায়াসে জয় করতে পারতেন। ক্লাইভ তার আত্মজীবনীতে এই কথাই লিখেছেন। যখন পলাশীর যুদ্ধটা শুরু হলো, মীর মদন যখন প্রচণ্ড পরিমাণে ইংরেজদেরকে আক্রমণ করছেন, সেই সময় কিন্তু হঠাৎ করে বৃষ্টি এলো। আমরা জানি বৃষ্টিতে উভয় পক্ষেরই গোলা বারুদ ইত্যাদি ভিজে গিয়েছিল। তা গোলা বারুদ ভিজলে কি হবে, সেই সময়টিতে কিন্তু যখন আবার পুনরায় সূর্য ওঠে, হঠাৎ করে আক্রমণ করে ইংরেজরা। সেই সময় মীর মদন হঠাৎ করে আহত হন এবং মারা যান। তারপরে একসাথে 2 জন এই দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলো, সিরাজদৌল্লার গোলা বারুদ গেল ভিজে। তবুও সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত এবং মারা গেলেন। তবে নবসিং হাজারি এবং বাহাদুর খান প্রমুখ গোলন্দাজরাও কিন্তু এই সময় গোলার আঘাত সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করলেন। গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হয়। সিরাজদৌল্লা মির্জাফর এবং রায়দুল্লাহকে তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দিলেন। কিন্তু বন্ধুরা, উভয় সেনাপতি তার নির্দেশটাকে অমান্য করলেন। তারা যুক্তি দেখালেন গোলন্দাজ যুদ্ধের সহযোগিতা ছাড়া অগ্রসর হলে তাদেরকে আত্মঘাতী হতে হবে। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আর বলতে থাকছি। দেখো দাদারা সব বস্তা মস্তা করছে, কাটছে আর কি। এখানে সব পলাশীর যুদ্ধ হয়েছিল তো। কাকা একটু বলো এর ব্যাপারে, বলো একটু, তোমরা কি জানো না জানো। আমরা কি করে বলবো, একটু বলো যুদ্ধের ব্যাপারে। না এখন তোমরা কোথায় থাকো না থাকো, যুদ্ধ হয়েছে কবে? 1757, তোমার বয়সটা আমার জন্মই হয় এখন কোথায় না, এখন কোথায় থাকছো তোমরা আশেপাশে? এই তো গ্রামটা আমাদের। কি গ্রামটার নাম কি? গ্রামটা আমার তেজনগর। তেজনগরে থাকো না? এই আশেপাশে গ্রাম আছে, একটু গেলে দেখা যাবে?
বাঁধ পার করে। এটা কি? মাছ চাষ করছে, মাছ চাষ করছে না। দেখো সামনে একটা গ্রাম আছে বন্ধুরা, তেজনগর, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ওখানে কিছু লোক বাস করে। মির্জাফর এবং রায়দুল্লভকে নবাব শতবার বলা সত্ত্বেও তারা কিন্তু তাদের মত থেকে একটুও সরলেন না, তারা ওইখানে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু কোম্পানি এবং নবাবের বাহিনীর মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক শত গজ। বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দিলেন, যুদ্ধবিরতি ঘটালে বিপর্যয় অবশ্যম্ভাবী, যুদ্ধ করতেই হবে। কিন্তু সিরাজ মির্জাফর প্রমুখের পরামর্শে পিছন হতে থাকলেন। বিকেল 5টায় সিরাজদৌল্লার বাহিনী নির্দেশনার অভাবে ইংরেজ বাহিনীর গোলন্দাজের মুখোমুখি হলো এবং শেষে পরাজয় স্বীকার করে যুদ্ধবিরতি করে আস্তে আস্তে ইংরেজরা নবাবের ছাউনিটাকে পুরোটাই দখল করে ফেললেন। বন্ধুরা দেখুন চারিপাশের গ্রামটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানকার দেখো একবারে অরণ্যের ভিতর দিয়ে যাচ্ছি। এই বাদে পরে অবশ্য মাটি তুলেছে। ও চারিদিকে গাছ, এখন আম গাছ চোখে পড়লো না। চারদিকে কাদা আর কাদা, এইসব জায়গাগুলো সমস্ত এই দেখো যুদ্ধের জায়গা বন্ধুরা দেখাচ্ছি। এখন বড় বড় বাঁশ বাগান হয়ে গেছে আম বাগানের বদলে। এগুলো কি নিমের গাছ না কিসের গাছ কে জানে, বুঝতে পারছি না আমি। তোমরা কমেন্ট করে বলো তো এগুলো কিসের গাছ। এই গাছগুলো বুঝতে পারছি না, বিভিন্ন কাঠের গাছ হতে পারে বলো। ঝোপ ঝাড় দেখো কিভাবে কষ্ট করে সব নেমে নেমে বাড়িতে যায়, দেখেছো? বর্ষার সময় পা পিছলালে মুশকিল, তলের দিকে বাড়িগুলো। কি সুন্দর পরিবেশটা একবার দেখো বন্ধুরা, চারিদিকে বাঁশ বাগান, অন্যান্য অনেক গাছ লাগানো আছে। দেখো কি জঙ্গলে ভর্তি, এখানে লোক বাস করছে। এই দেখো চারিদিকে বাড়ি। বন্ধুরা আম বাগানগুলো এবার দেখো, আমরা রামনগরে চলে এসেছি তেজনগর থেকে। তেজনগরে আছে সমাধিগুলো, ওগুলো আপনাদেরকে দেখালাম। এবার রামনগরে ঢুকছি, ঘাটটা একটু দেখাবো আপনাদেরকে। দেখেন চারিপাশে কত আম গাছ আছে, সজনে গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন এখানেও। চলুন ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাবো ঘাটটা। বন্ধুরা কত টোটো দাঁড়িয়ে আছে, আমরা রামনগর ঘাটে এসে উপস্থিত হয়েছি। আপনাদেরকে একটু ঘাটের চারপাশটা দেখাবো। আমি ওপারে যাবো না, ওপারে আমি কিছুদিন আগে গেছিলাম, আজকে এপারটা আপনাদেরকে দেখাবো। তা একটু ঘাটটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন জায়গাকার বাস পেয়ে যাবেন আর কি। দেখুন চারিধারটা দেখুন, কালী পুজো হচ্ছে আজকে ওই পারে। দেখুন সবাই চান করছে রামনগর ঘাটে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা জল বেড়েছে, একটু দেখো। দেখো দেখো চারিদিকে দেখো। কালী পুজো হচ্ছে, দেখো সব নৌকায় উঠছো, বাড়ি যাবে বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো নৌকা ঘাট পাড়া পারেন, ওই পার যাবে। রামনগর ঘাটে এসে দাঁড়িয়ে পড়েছি, 4-5টা ঘাটের আপনাদেরকে দেখালাম। আজকে ঘাটের ওপারে কালী পুজো হচ্ছে, তা আপনারা তো মন্ত্রের আওয়াজটা শুনতেই পাচ্ছেন। তা চলুন আপনাদেরকে আশেপাশটা দেখাই। অনেক কিছু জিনিস আছে, আমরা স্কিপ করে বেরিয়ে যাই না, লাস্টে দুটো জিনিস আছে খুব সুন্দর আপনাদেরকে দেখাবো, চলেন। আমাদের ইতিহাসে একটি জনপ্রিয় ঘটনা হচ্ছে পলাশির যুদ্ধ। 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভের সঙ্গে আমাদের নবাবের যে পলাশির যুদ্ধটা হয়েছিল, সেখানে পলাশির যুদ্ধে নবাবের 50,000-এর উপরে সৈন্য ছিল, তাও কিন্তু নবাব হেরে গেছিল। তার কারণ কি, মির্জাফরের সঙ্গে আরও অন্যান্য ব্যক্তিরা মিলে বিশ্বাসঘাতকতা করেছিল বলে বিভিন্ন গ্রন্থে আমরা সেই রকমই উল্লেখ পেয়েছি। তা আপনাদেরকে এবার পলাশির যে বর্তমান অবস্থাটা সেটা দেখাবো, যে এখনকার বর্তমান অবস্থাটা কীরকম। এই যে এতদিন রামনগর ঘাটের যাওয়ার আগে একটা সুন্দর কালী মন্দির আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখুন কালী মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রক্ষা কালী, দেখে নেন। এটা শিবের মন্দির, দেখে নেন। নিচে আছে গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনটা একটু আপনাদেরকে দর্শন করে নিয়ে আসি, চলুন। গুপ্ত বৃন্দাবন আমি হঠাৎ করে না, আজকে আমি জানতাম, আমার আসার ইচ্ছাও ছিল, তার জন্য এসে আপনাদেরকে দেখিয়ে দিই। এ তো অসাধারণ গো বন্ধুরা, দেখুন এই গুপ্ত বৃন্দাবনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে অসাধারণ, মুখে ভাষা প্রকাশ করা যাবে না। কংসের কারাগার, শ্রীকৃষ্ণের জন্ম এখানে তুলে ধরা হয়েছে। আমি আস্তে আস্তে পুতনা রাক্ষসীকে বধ করেছিল যখন, দেখুন বধ করছে ভগবান শ্রীকৃষ্ণ, পুতনা বধ, এটাকে এখানে দেখানো হয়েছে। মাখন চুরি লীলাটাকে দেখানো হয়েছে। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁধে অনুরাগে, একটা অসাধারণ পদ আমরা জানি বলরাম দাসের। সেই মাখন চুরি করা, এখানে অর্জুন উদ্ধার, এই যে অর্জুন উদ্ধার, জমাল অর্জুন উদ্ধার, বকাসুর বধ। বন্ধুরা এখানে আপনারা বকাসুর বধ দেখতে পাচ্ছেন। এবার এইখানে অঘাসুর বধ, বিভিন্ন রাক্ষসদের যে বধ, শ্রীকৃষ্ণের গরু চড়ানো সেটাকে তো তুলে ধরেছে। অসাধারণ, গিরি গোবর্ধন পর্বতকে তুলেছে ভগবান শ্রীকৃষ্ণ। এটা ভগবানের লীলা, কালিয়া দমন লীলা, আপনারা দর্শন করুন। এখানে আছে এই দেখেন বসন চুরি, মানে বস্ত্র চুরি, কংস বধ। অসাধারণ জায়গা বন্ধুরা, শ্রীকৃষ্ণ এবং সুধামাকে দর্শন করুন। আমি এখন গুপ্ত বৃন্দাবনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ব্যাধের স্বর্ণিক্ষেপ, লাস্টে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম এখানে তুলে ধরা হয়েছে। গুপ্ত বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পরপর তিনি যে লীলাগুলো করেছিলেন সেটিকে আমরা এখানে দেখতে পেলাম। লাস্টে দেখলাম যে মহাপ্রভুর জন্ম, সেটাকে আপনাদেরকে দেখালাম। এবার চলুন ওপরে শিবের মূর্তিটাকে আপনাদেরকে দর্শন করাই। ভগবান শিবের লিঙ্গটাকে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি। যেহেতু কালী মন্দিরের পাশে শিব মন্দিরটা আছে, শ্রী ভোলেনাথের মন্দির, তেজনগর শ্মশান উন্নয়ন কমিটির উদ্যোগে দেখুন এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে এসেছি, আবার দেখিয়ে দিলাম। অসাধারণ ছিলাম এই রামনগর ঘাটে, ওখান থেকে আসার সময় আর কি এই মন্দির দুটো আপনাদেরকে দেখালাম, সেই সঙ্গে গুপ্ত বৃন্দাবনটা দেখালাম। এখন আপনাদেরকে নিয়ে আরেকটা সুন্দর জায়গায় যাচ্ছি, চলুন। আপনাদেরকে কালী মন্দির এবং শিব মন্দিরটা দর্শন করালাম, সেই সঙ্গে গুপ্ত বৃন্দাবন যেটা আছে শিব মন্দিরের নিচে ওইটা দর্শন করালাম। এবার এখান থেকে আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গা নিয়ে যাব, চলুন। দেখুন এই গাছের বয়সগুলো দেখুন একবার, অনেক বয়স এই সমস্ত গাছগুলোর। আপনাদেরকে এবারে দেখেন এই চিনির মিলটা বন্ধ হয়ে পড়ে আছে, এই সুগার মিল, ওটা একটু দেখাচ্ছি, চলুন। বন্ধুরা আমরা এখন এই পুরোনো বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছি। এটা চিনির মিল ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। চারিপাশটা দেখুন, এখানে এখন লোক বাস করে, সব ভাঙা চূড়া অবস্থা চারটিখানি। চলো এই দেখো কি অবস্থা, দেখো অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, সব বেকারের সংখ্যা দিনের দিন বাড়ছে। আমাদের কাশিম বাজারেও তো আগে শাড়িমারি তৈরি তো কারখানা ছিল, সেগুলোও বন্ধ। এখানকার অনেক সুগার মিল বন্ধ হয়ে গেছে। এর আগে আমি একবার ভিডিও করে গেলাম, সেখানেও বন্ধ হয়ে গেছে সুগার মিল। আপনাদেরকে দেখেছি চারপাশটা দেখুন, এই দেখুন সে সুগার মিল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পলাশিতে এসেছি আমি এখন, যেহেতু পলাশি দিবস কালকে, সুগার মিলটা আপনাদেরকে ভালো করে দেখাই। এখন এখানে লোক বাস করে। বন্ধুরা এই সুগার মিলটাকে আপনাদেরকে দেখাচ্ছি, 2019 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। এখন চারিপাশটা দেখে নেন, দেখো দেখেছো চারিধারটা দেখিয়ে দিচ্ছি সুগার মিলের। দেখো সব পুরোনো বিল্ডিং গুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্ত খৈতন কোম্পানির জায়গা। দেখো এখানে এখন যারা কাজ করতো তাদেরই ছেলেপেলেরা সব থাকে, এখন তো কোম্পানি বন্ধ হয়ে গেছে। গভীর জঙ্গল চারদিকে বন্ধুরা, কি পরিস্থিতি একবার দেখো চারিদিকে দেখো মাছ বাগানে ভর্তি। এখন পলাশি যুদ্ধের পরেকার অবস্থা আর কি। আমি তো 2025 সালে এলাম, 260 বছর তো প্রায় হয়ে যাচ্ছে। ইংরেজরা মোটামুটি 200 বছর রাজত্ব করেছিল। তা এখানকার যারা বাস করছে তারা দেখো বেশিরভাগই এখন টিনের বাড়ি, পাকা বাড়িও আছে। এই দেখো এদিক দিয়ে সব
দেখতেই তো পাচ্ছ এই জায়গাগুলোতে সব বাস করে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। দেখেছো একবারে ঝোপ জঙ্গলে ভর্তি চারিদিক। দেখো টিনের বাড়ি আর কি, কি পরিস্থিতি দেখো। এই দেখো চারিদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো বন্ধুরা কি জঙ্গল চারিদিকটা, এরিয়া না। ঝোপ ঝাড়ের মধ্যে দেখো সব ভাঙাচোরা বিল্ডিং বন্ধুরা, সবই বন্ধ হয়ে গেছে। এগুলো সবই খৈতান সাহেবের জায়গা। খা খা করছে। টোটোটা নিয়ে যাবে তো। আমি এখন যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল সেই জায়গাটায় চলে এসেছি আর কি। আশেপাশে এখানে সব বাড়ি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তা দেখুন আপনাদেরকে একটু দেখায়। এক দাদা আসছে আর কি। দাদা তোমরা এখানেই থাকো নাকি? একটু দাঁড়াও, দুটো কথা বলো। এখানে আচ্ছা একটু বলেন তো এখানকার ব্যাপারটা, আপনার নামটা বলুন। আমার নাম সুভাষ বিশ্বাস। এখানের ব্যাপার বলতে এখানে হ্যাঁ বলুন। ওই 3টি স্মৃতিস্তম্ভ করা আছে আর ওই পলাশী মনুমেন্ট, তাছাড়া আচ্ছা আর এই যে জায়গাগুলো এখন পরে, এগুলো তো সবই তো ওই পলাশি যুদ্ধ হয়েছিল ওই 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 অংশগুলোর মধ্যেই তো পড়ছে এই জায়গাগুলো নাকি? হ্যাঁ সবাই বলে, তার কারণ 1757 সালে হ্যাঁ তাই একটু এই আশেপাশে একটু ঘুরে একটু সাইডে রাখুন, একটু দেখান। আমরা চ্যানেল থেকে এসেছি। সব পুরোনো পুরোনো বাড়ি আর কি, কিছু কিছু দেখুন ভগ্ন প্রায় দশা হয়ে গেছে। তো সমস্তটাই এই পলাশি যুদ্ধ হয়েছিল তার মধ্যে আর কি পড়ে। হ্যাঁ এটা এই পলাশী যুদ্ধের সময়কার স্তম্ভ হচ্ছে এই বট গাছটা। কোন বট গাছটা একটু দেখাও তো, ওইটাই তোমাকে দেখাতে বলছি। ছিলাম একটু থাকুন, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তা দেখাচ্ছি, সেই জায়গাটা চলে এসেছি। আমার বাড়ির ভেতরে ঢুকে তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। এই দেখুন এই গাছটা সেই পলাশি যুদ্ধের স্মৃতি এখনো বহন করে চলেছে। দেখুন গাছটার গুড়িটা একবার, কাণ্ডটা একবার দেখুন, কত পুরনো একটা বট গাছ। সেই সময়কার বন্ধুরা পলাশি যুদ্ধের আমলের। চারিধারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। পলাশির যুদ্ধ তো মোটামুটি 260 বছর হয়ে গেল কম করে। তা আমরা এখন যে এসে উপস্থিত হয়েছি পলাশিতে, এখানকার একজন স্থায়ী বাসিন্দা সুভাষ বিশ্বাস, তিনি কিছু বলছেন এখানকার ব্যাপারে, আপনারা একটু শুনে নেন। সুভাষ দা এখানকার ব্যাপারে কয়েকটা কথা বলুন তো, এই গাছটার ব্যাপারে কয়েকটা কথা বলুন। এই গাছটা সবাই আমাদের সকলে বলে যে এটা 1757 সালের যুদ্ধের সময়কার গাছ। আচ্ছা আমরা এটা কতটুকুই জানি। এতটাই পুরনো না? তা এখন আপনারা থাকছেন কোথায়? পলাশির যুদ্ধ তো মোটামুটি হয়ে যায়, ইংরেজি তো 200 বছর রাজত্ব করে চলে গেছে। হ্যাঁ মোটামুটি 267 বছর হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তা এখনকার বর্তমান পরিস্থিতি আপনার কি করেন, আপনাদের জীবিকা কি? পলাশির যুদ্ধের সময়কার একটি বটবৃক্ষ আপনাদেরকে দেখেছি, যার গুড়িটা কতটাই মোটা আপনারা নিজের চোখে দেখলেন। তা এখানকার একটা ঘটনা হচ্ছে, এখানকার একজন ব্রাহ্মণ নাকি গাছটাকে সেই সময় থেকে পুজো করতেন। তার পরবর্তীকালে যারা আছে তারাও এখানে এসে নাকি পুজো করে। এখানকার দাদা আমাকে সেটাই বললো। গুড়িটা দেখুন, বুঝতেই পারা যাবে না যে গাছটার মূল গুড়ি কোনটা। দেখেছেন কতগুলো গুড়ি হয়ে গেছে। দেখুন এই বটগাছটা আপনাদেরকে দেখালাম। আমি বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরে থাকুন, লাস্টে একটা জিনিস দেখাবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তা আজকের মেন বিষয়বস্তুটা হচ্ছে পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে নবাব সিরাজদৌল্লা যে হলো, তাতে যে মোটামুটি ইংরেজদের 3000 সৈন্য, নবাবদের 50,000-এর উপরে সৈন্য, অনেক গোলা বড় থাকা সত্ত্বেও, অনেক হস্তি বাহিনী থাকা সত্ত্বেও যে নবাবের পরাজয়টা হয়ে গেল মির্জাফরের চক্রান্তের ফলে, অতিরিক্ত লোভের ফলে। এতে শুধু মির্জাফর না, উমেচাঁদ, রায়বল্লভ, মহারাজা কৃষ্ণচন্দ্র, ঘসেটি বেগম অনেকে যুক্ত ছিলেন আর কি। তা এবার নবাবের যে পরাজয়টা হয়ে গেল, নবাব তো অবশেষে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে 2000 সৈন্য নিয়ে সড়ক পথ ধরে ওনারা আর কি ভগবানগোলার উদ্দেশ্যে যাত্রা করলেন। তার উদ্দেশ্য ছিল এবার ভগবানগোলা হয়ে উনি পদ্মা এবং গঙ্গা নদী, মহানন্দা নদী এবং পদ্মা নদীর পথটা ধরে উত্তর দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হবেন এবং সেখানে গিয়ে ওনারা উঠবেন আর কি
বিহারে রামনারায়ণের সহযোগিতায় আবার ফরাসি বাহিনীকে যুক্ত করবেন, যুক্ত করে একটা বিশাল সংখ্যক সেনাবাহিনী গড়ে তুলে আবার আর কি আক্রমণ করবেন ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু সেটা সফল হয়নি। পথে মিরন তাকে দেখে নিয়েছিল, দিয়ে মির্জাফরের হাতে সঁপে দেয়। মির্জাফরের সেনাপতি আর কি মোহাম্মদ বেগ তাকে হত্যা করে বলে আমরা জানতে পারি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে। চলো তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে গিয়ে দেখাই। আমার নাম বিপদ মন্ডল। হ্যাঁ, বিপদ এখানে থাকেন। তা ওনারা এখানে দীর্ঘদিন ধরে বাস করছেন আর কি। তা আমি এখন পলাশিতে এসে দাঁড়িয়েছি। তা এখানকার বিষয়টা একটা কথা আপনি বলুন, এখানে কি কি দেখার জিনিস আছে দাদা? তাহলে আমাদের এখানে দেখার হয়েছে নির্মোদন আর এই যে মনুমেন্টটা, পলাশি হ্যাঁ, মনুমেন্ট। আপনারা তাহলে কি কি কর্ম, আপনার তো বাড়ি এটাই, এটা বাড়ি। আপনাদের জীবিকা কি, পেশা? আমাদের কৃষক চাষবাস, গরু বাছুর কৃষি। হ্যাঁ, সুগার মিল তো বন্ধ হয়ে পড়ে আছে, দেখে এলাম 2019 সাল থেকে বন্ধ। ওখানে তো প্রচুর কর্মচারীরা কাজ করতো, প্রচুর এখন তো দেখলাম যে ওই সমস্ত বিল্ডিং হাজার হাজার কর্মচারী কাজ করছে। কর্মচারী কাজ করে এই সুগার মিলটা। এত বড় সুগার ফ্যাক্টরি ভারতবর্ষে নাই। 7 থেকে 8 হাজার। এখানকার বিষয়কে একটা কথা বলো তো কাকু, তুমি বলে দেন এখানকার বিষয়কে একটা কথা। হ্যাঁ। আপনি যা জানেন তাই বলেন। এখানে এই তো নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের আমল থেকে এই সুগার মিলটা আছে, আর এই প্লেসটা আছে নবাবের প্লেসটা। আর সুগার মিল তো বন্ধ, মোটামুটি হাজার হাজার কর্মচারী তখন কাজ করতো, এখন তো কেউ হ্যাঁ, করে না। হ্যাঁ। আর কোয়ার্টার গুলো তো দেখলাম বন্ধ। কর্মচারী আবার এখানকার আপনার এই নদিয়া ডিস্ট্রিক্টের সব চাষিরা পর্যন্ত এই মিল থেকে উপকৃত হয়েছে। চাষিরা পর্যন্ত হ্যাঁ, পেয়েছে এই না? নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, এই যে আমি গোটা জায়গাটা দেখছি এখন, এই গোটাটা নিয়েই তো পলাশি যুদ্ধ হয়েছিল সেই হ্যাঁ, সময়তে, হ্যাঁ, এটা আমবাগান 1757 সালে 23শে জুন। এখন তো আম বাগানে, এগুলো কিসের গাছ? এগুলা সব বাঁধে লাগিয়েছে। এগুলা কিসের এগুলো গাছ? এগুলো ইন্দিরা গান্ধী আমলে এগুলো সেই ইয়ের গাছ। এগুলো লাগিয়েছে বাঁধ রক্ষার জন্য। ও, বাঁধ রক্ষার জন্য। এই দেখুন, এগুলো সব ইন্দিরা গান্ধী আমলে লাগানো এই গাছগুলো। দেবদারু গাছগুলো যেগুলো হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই গাছগুলো কিছু নাইলে আপনার 250 বছরের গাছ। 250 বছরের গাছ না, দেবদারু গাছগুলো? ও, আর এই গাছটাকে কত বছরও বলা যাবে না। এটা তো আমি দেখিয়ে এলাম, হ্যাঁ, এটা বট গাছ। এটা হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ থাকতো। শকুনও থাকতো না। হ্যাঁ। পলাশির যুদ্ধ 260 বছর অতিক্রম করে গেছে। ইংরেজরা এখান থেকে চলে গেছে প্রায় 200 বছরের কাছাকাছি। তা আমাদের বর্তমান পরিস্থিতিটা দেখেছেন, কত কলকারখানা আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মুর্শিদাবাদেও যে সমস্ত কাপড়ের কলগুলো ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে। আমি এখন নদিয়াতে এসে উপস্থিত হয়েছি, এখানে যে সমস্ত সুগার মিলগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গিয়েছে। তা হ্যাঁ, হ্যাঁ, এদের তো প্রচুর জমি জমা আছে খৈতান সাহেবের। আমরা তো এর আগে নীল চাষের উপরে যে ভিডিওটা করেছিলাম ওখানেই বলেছি। তা এখন আপনাদেরকে আমি এই যে নবসিং হাজারি, তারপরে বাহাদুর খান এবং নবাবের অন্যতম সেনাপতি মীর মদনের কবরটা দেখাবার পরে এখানকার আশেপাশের যে পরিবেশটা সেগুলোও দেখিয়েছি, এবং এখানকার লোকজনরা কিভাবে বসবাস করে, তাদের বর্তমান জীবিকা কি সেগুলোও দেখিয়েছি। এবং এটি পুরাতন বট গাছ যেটা, সেটাও দেখিয়েছি যে এখানে অনেকের মনোবাসনা এখান থেকে পূর্ণ হয়েছে, সেই সময়কারী গাছ। তা এবং এখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা জায়গা দেখাতে। অজয় বারই আমাকে নিয়ে বেরিয়েছে। অজয়কে আমি অনেকদিন থেকে চিনি, তা আজকে এসছি আপনাদেরকে একটু দেখাই। দেখো এখানে কাজকর্ম তো চলছে, কত সুন্দর একটা পরিবেশ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল হালকা পাতলা। তা আমি পলাশির মুভমেন্টটা দেখানোর পরে আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিও থেকে বেরিয়ে যেন না, লাস্টে একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। তা পলাশির যুদ্ধের যে 260 বছর অতিক্রম করতে চললো, আমাদের দেশের বর্তমান পরিস্থিতির অবস্থা আপনাদের কি মনে হয়? চাকরি বাকরির অবস্থা তো খুবই খারাপ, দোকানপাটও সেরকম চলছে না। তা চলুন, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আর এখানকার একটা থাকার জায়গা দেখাচ্ছি, দেখে নেন। এটা অতিথি নিবাস, পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তরের অধীনে। এটা এখানে অতিথি নিবাসটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে অতিথি নিবাস, এই যে টুরিস্ট কটেজ, রেস্টুরেন্টও আছে এদের। পলাশির মুভমেন্ট নদিয়ার ঠিক পাশেই অবস্থিত এই অতিথি নিবাসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন বন্ধ আছে বন্ধুরা। সম্পর্কে তো একটা কথা বলুন তো, এখন বন্ধ আছে মানে কি, কদিন ধরে বন্ধ আছে? বন্ধ বলতে আমরা দেখছি তো মাঝখানেক ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ও না, আগে তো এখানে কিভাবে থাকা হতো? আসতো, বাইরে থেকে লোক আসতো, আগে বুকিং করতে হতো নাকি? বুকিং করতে হতো। বুকিং করে এখানে থাকতো না? আচ্ছা আচ্ছা, এখন বন্ধ হয়ে আছে না? আপনার নাম কি? বিশ্বজিৎ রাজওয়াল। আপনি থাকেন কোথায়? এই পাশে গ্রাম। এই পাশে না? এই টোটালটাই তো পলাশির যুদ্ধের অংশের মধ্যে পড়ে যাচ্ছে টোটালটা। আর কিছু দেখলাম রাইস মিলের অংশ আছে, এখন তো বন্ধ, যেটা খৈতান সাহেব কিনেছিল। এখন তো দেখলাম যে কোয়ার্টারগুলোতে কিছু কিছু লোক বাস করছে। হ্যাঁ, কিছু কিছু লোক। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বংপিএম থেকে বাপি এসেছিলাম চ্যানেলে বলার জন্য দাদা। ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে সুগার মিলটা দেখালাম এবং 4-5টা দেখিয়েছি। এখন তো এই অতিথি নিবাসটা 1 মাস ধরে বন্ধ হয়ে আছে, এখানকার দাদারা বললো। চলুন এবার এখান থেকে যাই আর একটা জায়গায়।
এই পলাশির লোকজনগুলো খুবই ভালো, তাদের মনে আন্তরিকতাটা বিশাল। এই যে ভাইয়ের গাড়িতে আমি যাচ্ছি, এসে সকাল থেকে আমার সঙ্গে ছিল, এতটুকু বিরক্ত নেই। এর ব্যবহারে আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা পলাশিতে আসবে, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো ভাইয়ের, তোমরা অবশ্যই এর গাড়িতে করে ঘুরো যদি ভালো লাগে। আমি কোনো প্রমোশনের দিকে যাচ্ছি না, খুবই ভালো। এর আগেও আমি একবার এসেছিলাম অনেকদিন আগে, তখন আমাকে নিয়ে গিয়েছিল আর কি, তখনই ফোন নাম্বারটা নিয়েছিলাম, আবার আমি ফোন করেছিলাম। তো যাই হোক, পলাশির যুদ্ধের গ্লানিটা সহ্য করতে না পেরে নবাব সিরাজদৌল্লা পত্নী লুৎফুন্নেসা এবং কন্যা উমেদ জোহরার সাথে আর কি গোলাম হাসানকে সাহায্য করে এগিয়ে গেলেন ভগবান গোলার উদ্দেশ্যে। আমি তো আগেই বলেছি, এরপরে কি হয়েছে না হয়েছে তোমরা ইতিহাসের পাতাটা খুঁজলে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা। পলাশির যুদ্ধের এতগুলো বছর অতিক্রম হয়েছে, চারদিকে বড় বড় বাড়ি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় টিনের বাড়িও আপনাদেরকে দেখেছি, এখন সেসব আর চিনাই যায় না বন্ধুরা। ফাঁকা ফাঁকা জমিগুলোতে সব চাষবাস করে খাচ্ছে এখনকার। যে মিলগুলো ছিল, সুগার মিলগুলো, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। কিছু কিছু মিল আগে চলতো, এখন সেগুলো একবারেই বন্ধ, আর কিছু কিছু আগেই বন্ধ হয়ে গেছিলো। প্রায় 250 থেকে বন্ধুরা, রবার্ট ক্লাইভ যখন পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংল্যান্ডে ফিরে গেলেন, তিনি কিন্তু ভালো ছিল না। আপনারা ভাবছেন তিনি খুব ভালো ছিলেন, পরিবারে গিয়েও কিন্তু তার মনে শান্তি ছিল না। এই একটা এখানকার বিষণ্ণতাবোধ আর কি, তিনি মনে মনে ভাবছিলেন, এই যে আমি মির্জাফরকে টাকা পয়সা দিয়ে যে পলাশির যুদ্ধে জয়লাভটা করালাম, কিন্তু আমার কি ক্ষতি হলো? ইংল্যান্ডে এসেও তো আমার মনে শান্তি নেই। আমি এখানকার হেডকোয়ার্টারে গেছি, সেখানেও অবমাননার শিকার হলাম। আবার আমার সংসারে এসেও আমাকে আর কি বাড়ির লোকজন আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। শেষ জীবনে কিন্তু ক্লাইভকে কেউ দেখেনি, তাকে কিন্তু ঘরে শুয়ে পচেই মরতে হয়েছিল। তার আত্মজীবনীমূলক যে গ্রন্থগুলি আছে, সেখানে কিন্তু এটাই তিনি লিখে গিয়েছিলেন। তা যাই হোক বন্ধুরা, মির্জাফর পলাশির যুদ্ধে জয়লাভ করার পরে সিংহাসনে তো নবাব তো হলেন, কিন্তু নবাব হয়ে কি হবে? কাঁঠাল ভাঙলো তো সেই ইংরেজরা মির্জাফরের মাথায় বসে। হ্যাঁ, কদিন টিকে ছিলেন বলো? সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে ইংরেজরা আর কি ইংল্যান্ডে পাঠিয়ে শিল্প বিপ্লব ঘটালেন, আর আমাদের স্বর্ণময় যুগের অবসান হলো, অন্ধকার যুগের সূচনা হলো। এই তো অবস্থা। আমরা যে পলাশিতে এতক্ষণ ঘুরলাম, প্রায় 2 ঘন্টা ধরে, 1.5-2 ঘন্টা ধরে, কি দেখলাম বলুন? যত সুগার মিলগুলো ছিল সবই বন্ধ হয়ে পড়ে আছে, সব বেকার। এই কিছু কিছু জমিতে চাষবাস করে খাচ্ছে, ব্যবসা বাণিজ্য তো সেই ঠিকভাবে চলছে না। কি পরিস্থিতি তোমরা দেখো। যেহেতু কালকে পলাশি দিবস 1757 সালে 23শে জুন, 22শে জুন আর কি ক্লাইভ আর কি দুপুর 12টার সময় এই অম্রপালি বৃক্ষের নিচে এসে অবস্থান করেছিলেন তাঁবু গেটে। তিনি চন্দননগর থেকে বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে এসে তারপরের দিন আর কি পলাশির যুদ্ধ শুরু হয়। শুরু হওয়ার পরে যা যা ঘটনা আমরা তো এই ভিডিওতে বলেছি, যে কীভাবে ইংরেজরা আর কি জয়লাভ করলেন আর কি মির্জাফরকে তার হাতের পুতুল বানিয়ে নিয়ে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এবং চারপাশের যে পরিবেশটা ছিল পলাশির, এখনকার লোকেরা এখন কীভাবে বাস করছেন, তারা কীভাবে খাচ্ছেন না খাচ্ছেন, এখানকার জীবিকাটা কি, তাদের নির্ভর করে চলতে হয়েছে এই চাষবাসের ওপরে। হ্যাঁ, তাই এই চিনি মিলগুলো তো বন্ধ হয়ে গিয়েছে, তা সেটাও তোমাদেরকে বলেছি। তা কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে, ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে দিও। তা আমরা এখন কি করছি একটু দেখো। এখন দাদার দোকানে চলে এসেছি, এখন একটু চা খাই। দাদা চা করছে। দাদা তোমার এই ফোন নাম্বারটা দাও তো। 9932964495। নামটা বলো। অজয় বাদুই। তোমরা এই স্টেশনেই থাকো তো? হ্যাঁ, আর একবার নাম্বারটা বলো। 9932964495। এই দেখো, ওই অজয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। তোমরা কিন্তু অবশ্যই আসলে এই ভাইয়ের সঙ্গে ঘুরো, খুব ভালো ভাই, আমাকে অনেক জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছে। সব থেকে বড় কথা, এর কোনো বিরক্ত বোধ নেই, এটাই আমার সব থেকে ভালো লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ঘুরে বাজানো হ্যান্ডসেট, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। হ্যাঁ ভাই। বন্ধুরা, পলাশি রেলওয়ে স্টেশনে আমি চলে এসেছি। এবার টিকিটটা কেটে নিই, দিয়ে আবার যাবো আমার বাড়ি। চলো। পলাশি স্টেশন, এখন টিকিটটা কেটে তোমাদেরকে দেখাবো। টিকিট কেটে নিচ্ছি, এখন আমি চলে যাবো বহরমপুর আর কি। এসেছিলাম আজকে পলাশি দিবস উপলক্ষে পলাশিতে। কালকে যেহেতু পলাশি দিবস, তা আজ থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল টাঙানো। আগের দিন আমি এসেছি, যে তোমাদেরকে দেখালাম টিকিটটা। পলাশি দিবস, তার আগের দিনে আমি এসে পলাশিতে উপস্থিত হয়েছি, দিয়ে আপনাদেরকে কয়েকটা জায়গা দেখালাম এবং এ সম্পর্কে কয়েকটা কথা বললাম। এবার স্টেশনটা একটু দেখুন। পলাশি এবার ফাঁকা, 1:30টার দিকে ট্রেন 2 নম্বর থেকে দেবে। চলো তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে দেখো তাদের পলাশি। এ দেখো পলাশি, এই দেখো। চলো আস্তে আস্তে ও পড়ে যায়। ভালো হয়েছে বন্ধুরা, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাই ছিল, ভাবলাম নাকি বৃষ্টি চলে না আসে, তাহলে ভিডিও করা হবে না। দেখলাম না, বৃষ্টি আর এলো না। খুব সুন্দর হলো ভিডিও করাটা, বুঝলা? তা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও আমাকে জানিয়ে। সময় ট্রেন
গিয়ে তোমাদেরকে দেখাবো। এই পলাশির যুদ্ধটা সম্পর্কে আমরা গোলাম হোসেনের রিয়াজুস সালাতিন এবং গোলাম হোসেন খান তাবিতাবাইর তোমার সিয়ারুল মুতাক্ষিরিন থেকে অনেকগুলো তথ্য জোগাড় করেছিলাম, এটা আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, এই বইগুলো থেকে সেই সময়কার পলাশির যুদ্ধের আগে পরে, হ্যাঁ, সেই সময়কারই যে মুসলিম শাসনটা চলছিল খুব সুন্দরভাবে আর কি সিয়ারুল মুতাক্ষিরিনের মধ্যে তুলে ধরা হয়েছে। গোলাম হোসেন খান তাবিতাবাই এই বইটি লিখেছিলেন ফার্সি ভাষায়, তারপরে বাংলাদেশের একজন লেখক আর কি এটাকে বাংলায় অনুবাদ করেন, এটা আপনাদেরকে বলে দিলাম। ওখান থেকে আমি সংগ্রহগুলো করেছিলাম কিছু তথ্য, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তার রিয়াজুস সালাতিনটা খুব সুন্দর গ্রন্থ, বাংলায় মুসলিম শাসনের ওপর প্রথম গ্রন্থ রিয়াজুস সালাতিন, এখান থেকেও কিছু তথ্য আমি সংগ্রহ করেছিলাম। সেটা বন্ধুরা বিখ্যাত ঐতিহাসিক গোলাম হোসেন সেলিম 1788 খ্রিস্টাব্দে তার রিয়াজুস সালাতিন নামক গ্রন্থটিতে পলাশি যুদ্ধ সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন। এটি হলো ব্রিটিশ যুগে বাংলায় মুসলিম শাসনের ওপরে লেখা প্রথম একটি জনপ্রিয় বই, যেই বইটিতে আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি। এই বইটি তিনি যখন মালদায় ছিলেন, মালদায় থাকাকালীন তিনি এই বইটি লিখেছিলেন এবং এই বইটি লিখতে তিনি অনেক বইয়ের সাহায্য নিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, তারপরে তোমার সিয়ারুল মুক্তাখিরিন, আবুল ফজলের আকবরনামা এবং আইনি আকবরী, সিয়ারুল মুক্তাখিরিন যেটা গোলাম হোসেন তাবিতাবাই লিখেছিলেন, হ্যাঁ, তার 3টি খণ্ড ছিল। এছাড়া ঐতিহাসিক আব্বাস সারাউনির একটি গ্রন্থ যেটি মূলত কথা বলছি, ট্রেনে উঠে গেছি। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এতক্ষণ ধরে মহামূল্যবান সময় খরচ করে আমার ভিডিওটা দেখলে, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলের মাধ্যমে আর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। টাটা।